অনেক ভেবেচিন্তে ঠিক করলাম। ওকে ওকে আমি খুন করব। আজ গপ্পের দলে আপনারা শুনবেন মঞ্জিল সেনের লেখা ছায়া। মঞ্জিল সেন মূলত ছোটদের লেখার জন্যই বিখ্যাত ছিলেন। শুকতারা ছাড়াও নবকল্লোল এবং সন্দেশ পত্রিকাতেও তিনি লিখেছিলেন বহু গল্প ও উপন্যাস। সাহিত্যকীর্তির জন্য তিনি ভূষিত হয়েছেন। নানা সম্মান ও পুরস্কারের মধ্যে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার ইত্যাদি। আজকের গল্পটা আমরা নিয়েছি দেব সাহিত্য থেকে প্রকাশিত শুকতারার ১০১ ভূতের গল্প তৃতীয় খণ্ড এই বইটি থেকে। গল্প পাঠে শুভ এবং গল্পের সূত্রধার আমি শিমু। শুরু হচ্ছে ছায়া। আসাম থেকে এক বন্ধু ঘন ঘন পত্রাঘাত করছিল। লিখছিল, একবার এখানে এসে বেরিয়ে যাও, বুঝবে প্রকৃতিকে কেন লীলাচঞ্চল বলা হয়। একটু খোঁটা দিয়ে লিখেছিল, তোমরা পাহাড় পর্বত কল্পনা করো আর তারই বর্ণনা পাঠক পাঠিকাকে উপহার দাও, অথচ ইট কাঠ পাথর ছাড়া কিছুই তোমরা দেখো না। ভেবে দেখলাম অপবাদটা একেবারেই মিথ্যে নয়, তাই ওটা ঘোচাবার জন্য বেরিয়ে পড়লাম। আমার বন্ধু যে এতটুকুও বাড়িয়ে বলেনি তা ট্রেনে যেতে যেতেই টের পেলাম। জানলার ধারে বসে শুধু ঘন সবুজের শোভা আর পাহাড়ের সারি। অকবির মনেও কবিত্ব এসে যাওয়া খুব একটা বিচিত্র নয়। বন্ধু স্টেশনে এসেছিল। আনন্দে ও আমাকে জড়িয়ে ধরল। আমিও অভিভূত হলাম। দেবু অর্থাৎ আমার বন্ধু ওখানকার ডাক্তার। অল্প কিছুদিন হলো প্র্যাকটিস শুরু করেছে, কিন্তু ইতিমধ্যেই বেশ নাম করে ফেলেছে। এখনো বিয়ে করেনি, একাই থাকে। তাই আমাকে নিয়ে ও মেতে উঠল। কয়েকটি দিন বেশ হইচই করে আনন্দ করে কেটে গেল। শুনেছিলাম আসামের রহস্য রোমাঞ্চকর পত্রিকার খুব কদর। দেবু আবার বেশ ফলাও করে আমার নাম চাহর করে দিয়েছিল। বলেছিল ওইসব পত্রিকায় আমি নিয়মিত লিখি। ফলে কিছু স্থানীয় বাসিন্দা কিছু কৌতূহল প্রকাশ করেছিলেন। আমার সঙ্গে আলাপ করে আমাকে প্রশ্নবাণে জর্জরিত করে দিয়েছিলেন। অবশ্য আমি যে মনে মনে আত্মপ্রসাদ অনুভব করিনি এ কথা বললে মিথ্যেই বলা হবে। একদিন বেলা 10টায় আমি দেবুর বাড়ির বারান্দায় একটা বই নিয়ে বসেছি। মাঝে মাঝে মুখ তুলে পথ দিয়ে লোকজনের চলাফেরা দেখছি। দেবু একজন রুগী দেখতে গেছিল, ফিরতে একটু দেরি হবে বলে গেছিল। গেট খোলার শব্দে আমি চোখ তুললাম। যিনি এলেন তার নাম মিস্টার হাজারিকা, দেবুরই একজন পেশেন্ট। দেবুর মুখে শুনেছিলাম ভদ্রলোকের বয়স বেশি নয়, একসময় নাকি খুব ভালো স্বাস্থ্য ছিল, কিন্তু গত কবছর ধরে তিনি কেমন শুকিয়ে যাচ্ছেন। ভদ্রলোকের দুটো চোখ কোটরে ঢুকে গেছে, ফ্যাকাশে মুখ, গায়ের রংটা অস্বাভাবিক ধরনের পাণ্ডুর, যেন একটা জীবিত মৃতদেহ। ভদ্রলোকের রোগ যে আসলে কি তা বহু পরীক্ষা করেও ধরা যায়নি। খিদে পায় না, ঘুমোতে পারেন না, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, অথচ সব রকম প্যাথোলজিক্যাল টেস্ট করেও শরীরে কোনো অস্বাভাবিকতা ও কিছুর অভাব ধরা পড়েনি। দেবু বলেছিল কেসটা বড় অদ্ভুত। সে মেডিকেল জার্নালে ভদ্রলোকের কেসটা প্রকাশ করেছিল। কয়েকজন বিশেষজ্ঞ তাকে বিশেষ চিকিৎসার জন্য এবং তার পদ্ধতি বাতলে দিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো উপকার হয়নি। আমার মুখে ডাক্তারবাবু তো বাড়িতে নেই শুনে তিনি বললেন তিনি সেটা জানেন এবং আমার কাছেই তিনি এসেছেন।
আমি ভদ্রতার খাতিরে তাকে বসতে বললাম। মনে মনে ভাবলাম, আমার কাছে আবার তার কিসের দরকার পড়লো। একটা চেয়ার টেনে তিনি আমার মুখোমুখি বসলেন। সত্যি বলতে কি, ওই উজ্জ্বল দিনের আলো সত্ত্বেও তার সান্নিধ্যে কেন জানি না আমার একটা অস্বস্তি হচ্ছিল। গাটা ছমছম করে উঠল, যেন ওর উপস্থিতি কোনো অশরীরী আত্মার কথা আমাকে মনে করিয়ে দিল। ভদ্রলোক তার কোঠরে ঢুকে যাওয়া দুটো চোখ দিয়ে আমাকে লক্ষ্য করছিলেন। হঠাৎ তার ঠোঁটের ফাঁকে মৃদু কৌতুকের হাসি ঝিলিক দিয়ে গেল। আমার অস্বস্তি যেন আরো বেড়ে গেল। ভদ্রলোক কয়েকবার কাশলেন, তারপর যেন একটা ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, আপনাকে বিরক্ত করছে বলে কিছু মনে করবেন না। আপনার কয়েকটা গল্প আমি পড়েছি। ভদ্রলোক একটু থেমে বলতে লাগলেন, অলৌকিক কাহিনী নিয়ে আপনি বেশি লেখেন। একজন গুণমুগ্ধ পাঠক। এই ভেবে আমি যেন অনেকক্ষণ পরে ধাতস্থ হলাম। আপনাকে আমি একটা কাহিনী শোনাতে চাই। ভদ্রলোক সোজাসুজি তার কাজের কথা চলে এলেন। আমি নিজের প্রশংসা শুনবো বলে প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু হতাশ হলাম। যাই হোক, মুখে বললাম, বেশ তো, বলুন, আমি শুনছি। ধন্যবাদ। ভদ্রলোক ভাবলে সিনমুখে উক্তি করলেন। একটু থেমে তিনি আবার বলতে লাগলেন, আমি জানি আমার দিন ফুরিয়ে এসেছে, এমনকি কবে মারা যাব তাও আমার অজানা নয়। তাই এখন আপনাকে বলতে আমার কোনো বাধা নেই। আমি একটু চমকে উঠলাম। ভদ্রলোকটি বলেন কি, কবে মারা যাবে তাও তিনি জানেন? একজনকে সব খুলে না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না। না, আপনি উপযুক্ত লোক। দয়া করে আপনি আমার কাহিনী আপনার পত্রিকায় ছাড়বেন। আমার অপরাধের কথা সবাই জানুক, তাই আমি চাই। ভদ্রলোক তার পাশের চেয়ারটার দিকে মুখ ফেরালেন, যেন কেউ সেখানে বসে আছেন। তাকে শুনিয়েই কথাটা বললেন। আমার আবার গা শিরিয়ে উঠল। 5 বছর আগে আমার চেহারাটা এমন ছিল না। ভদ্রলোক আমার দিকে ফিরে বলতে শুরু করলেন, আমি একজন ভালো অ্যাথলেট ছিলাম। শরীরে মেয়েদের বালাই ছিল না, অথচ পুষ্ট দেহ ছিল। আমি একটা চা বাগানে হেড অফিসে কাজ করতাম। সেখানেই বড়ুয়ার সঙ্গে আমার আলাপ। ভদ্রলোক আবার চুপ করলেন, যেন পুরনো দিনের কথায় নিজেকে হারিয়ে ফেলেছেন। তারপর আবার আমার দিকে ফিরে বলতে লাগলেন, বড়ুয়া আমার থেকে বয়সে ছোট হলেও আগেই ওই অফিসে ঢুকেছিল। বেশ সুন্দর চেহারা। ওর বাড়ি লামডিংয়ে। এখানে একটা ও ঘর ভাড়া করেছিল। প্রথম থেকেই কেন জানি না ও আমার প্রতি আকৃষ্ট হয়। আমার থাকার জায়গা নেই, হোটেলে আছি শুনে ওর সঙ্গে থাকার জন্য পিড়াপিড়ি করতে থাকে। আমিও ভেবে দেখলাম তাতে আমারই অনেক সুবিধে। যা মাইনে পাই তা বেশিরভাগ হোটেল খরচাতেই চলে যায়। তা চাই তো ওর সাথে শেয়ার করে থাকলে
ওতে কম খরচ হবে। রান্নার জন্য একটা লোক রেখে দিলে আরো সুরাহা হবে। আমিও ওর প্রস্তাবে সম্মত হলাম। বেশ কিছুদিন কেটে গেল। ভালোই ছিলাম, টাকা পয়সাও পাচ্ছিল। পড়ুয়া কমেই আমার একান্ত অনুগত হয়ে পড়ছিল। আমার সুখ সুবিধা থেকে ওর তীক্ষ্ণ নজর ছিল। সেটা দেখে আমি বেশ মজা পেতাম। ক্রমে এমন অবস্থা হলো, ও যেন আমার মধ্যেই নিজেকে খুঁজে পায় আর নিজের সত্তাকে হারিয়ে ফেলল। মাঝরাতে আমি ওকে সিগারেট আনতে বললে 1 মাইল হেঁটে তাও এনে দিত। এতটুকু বিরক্তিও প্রকাশ করতো না, বরং আমাকে খুশি করতে পেরে ও যেন তৃপ্ত হতো। এক কথায় ও আমার জন্য সব করতে পারত আর সব ত্যাগ করতে প্রস্তুত ছিল। আর দেখতে দেখতে কয়েকটা বছর গড়িয়ে গেল। আমার মধ্যে একটা পরিবর্তন এলো। এতদিন এই পড়ুয়ার আত্মনিবেদনে আত্মতুষ্টি অনুভব করতাম, কিন্তু আর যেন ওকে ভালো লাগে না। এই একঘেয়েমি, বৈচিত্র্যহীনতা অসহনীয় মনে হতে লাগলো। আমি যেন হাঁপিয়ে উঠতে লাগলাম। ওর সঙ্গ ত্যাগ করবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ওকে কাজ ছাড়া করতে পারলাম না। পড়ুয়া নানা ছলছুতো করে আলাদা থাকার ব্যবস্থা ভণ্ড করে দিতে লাগলো। আমি মনে মনে রেগে উঠলাম, ওর সঙ্গে নিষ্ঠুরের মতো ব্যবহার করতে লাগলাম। তার ওর মুখে একটা ছিন্ন ফুটে উঠত না, আর সেটা লক্ষ্য করে আমি উল্লাস বোধ করতাম। আমি নিজের অজান্তেই অনেকটা হিংস্র হয়ে উঠেছিলাম। এসব সত্ত্বেও পড়ুয়া আমাকে ছাড়ল না। ছায়ার মতো আমার পাশে পাশে থাকতো। শেষ পর্যন্ত আমি মরিয়া হয়ে উঠলাম। ওর হাত থেকে আমাকে নিষ্কৃতি পেতেই হবে। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম, ওকে আমি খুন করব। আমি মতলব আঁটতে লাগলাম। এমন ভাবে কাজ হাসিল করতে হবে যেন এক মুহূর্ত আমার উপরে সন্দেহ না আসে। শেষ পর্যন্ত সকলের চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলাম। আমাকে সন্দেহ করার কোনো কারণই ছিল না। হাসপাতালের শেষ নিঃশ্বাসেও সে চোখ ফেলে তাকালো। তার চোখে রাগ বা অভিযোগ কিচ্ছুই ছিল না, না ছিল ভর্ৎসনা। বিড়বিড় করেও বলল, আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমার পাশে আমি ছায়ার মতো থাকবো। ছায়ার মতো আমি থাকবো, ফাঁকি দিতে পারবে না। মিস্টার হাজারিকা একটু থামলেন। আমিও স্বীকারোক্তি শুনে যেন সঙ্গীত হারিয়ে ফেলেছি। বড়ুয়া ওর কথা রেখেছে। মৃত্যুর পর মুক্ত থেকে ছায়ার মতো ও আমার পাশে পাশে রয়েছে। দিনে রাতে সবসময় আমি ওর উপস্থিতি অনুভব করি। এখনো ও আমার পাশেই বসে আছে। হাজারিকা পাশের চেয়ারের দিকে ঘাড় ফেরালেন। সে কি? আমার মেরুদণ্ড দিয়ে যেন একটা হিম শিহরণ বয়ে গেল। আমিও যন্ত্রের মতো ঘাড় ফেরালাম।
আর সঙ্গে সঙ্গে আঁতকে উঠলাম। আমার স্পষ্ট মনে হলো যেন কেউ চেয়ারে বসে আছে, একটা আবছা ছায়া মূর্তি। আমার মাথা ঘুরে উঠল। একটু ধাতস্থ হয়ে আবার চেয়ারের দিকে তাকালাম। এবার কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না। মিস্টার হাজারিকা আমার মুখের দিকে তাকিয়েছিল। তার মুখে একটা বিচিত্র হাসি ফুটে উঠল। তিনি বললেন, জানেন, ও আমার কানে ফিস ফিস করে কথা বলে, তাই আমি আজ আপনাকে সাহস করে সব খুলে বললাম। কারণ ও আমাকে বলেছে আর মাত্র 1 মাস আমার আয়ু, মরেও আমি ওর হাত থেকে নিষ্কৃতি পাবো না। তিনি উঠে দাঁড়ালেন। আমার স্পষ্ট মনে হলো আর একজন কে যেন পাশের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। আমাকে ধন্যবাদ জানিয়ে হাজারিকা হাঁটতে শুরু করলেন। আর আমি দ্বিতীয়বার ভয়ানক চমকে উঠলাম। মাথার উপর কড়া রোদ্দুর। মিস্টার হাজারিকা হাঁটছেন আর তার পাশে পাশে তার ছায়াও চলছে, কিন্তু ছায়া একটা নয়, দুটো। শুনছিলেন ছায়া, রচনা মঞ্জিল সেন, গল্প পাঠে শুভ এবং অন্যান্য চরিত্রে শুভ, পোস্টার ডিজাইনিং কবির শাহাবুদ্দিন এবং এডিটিংয়ে শুভ, গল্পের সূত্রধার আমি শিমু। আমরা তো দল বেঁধে এসেই গেছি, আপনারা থাকছেন তো গপ্পের দলে?